এখানে খেয়াল করে দেখো, জলের একটা অংশে আলোক রশ্মিকে আমি ফেলেছি। ফেলার পর দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটেছে বিভেদ তলে। বিভেদ তলে সেই প্রতিফলিত আলোক রশ্মি প্রতিফলিত হবার পর দেখো, তুমি সাদা রেখাগুলো খালি খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। এসে দেখো গ্লাসের পাশে একটা সাদা স্পট তৈরি করেছে। লক্ষ্য করো কেমন ভাবে আলোক রশ্মি পড়ছে বিভেদ তলে। বিভেদ তলে পড়ার পর সেই আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে কিভাবে। এই ঘটনাটা ঘটছে জলের ভেতরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আমরা আজকে এখন এর পর যেটা পড়ছি সেটা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পড়তে গিয়ে ধরা যাক কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি। আমরা এখানে ইয়েলোর কথাই বলছি ধরে নাও। ঘনতর মাধ্যম থেকে যখন লঘুতর মাধ্যমে প্রতিসৃত হবে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তখন প্রতিসৃত আলোকরশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণটি হবে বড়। এখন ভাবো তো, ঘনতর মাধ্যমে যে আপতন কোণে আলোকরশ্মিটি পড়ছে সেই আপতন কোণটা যদি ক্রমাগত বাড়াতে থাকে, তাহলে একটা সময় প্রতিসরণ কোণটা এই কোণটা বাড়তে বাড়তে 90 ডিগ্রি হতে পারে। তার মানে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণটি 90 ডিগ্রি হয় বা প্রতিসৃত আলোকরশ্মিটি মাধ্যম দ্বয়ের বিভেদ তল ঘেঁষে যায়, ঘনতর মাধ্যমে সেই আপতন কোণটিকে দুই মাধ্যমের সংকট কোণ বলে। তার মানে নির্দিষ্ট বর্ণের কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হবার সময় ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, সেই কোণটিকে মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলে। সংকট কোণ একটার জন্য নয়, মানে দু হাতে তালি বাজে না আর কি, মানে এক হাতে আর তালি তো বাজে না, দুটো হাতই লাগে। তো সেই রকমই সংকট কোণ একটা মাধ্যমের নয়, আর একটা মাধ্যমকে সাপেক্ষে করতে হয়। অর্থাৎ এটা যদি জল থেকে বাতাসে প্রতিসৃত হয়, কিংবা জল থেকে, কথায় বলছি, যে অপেক্ষা কম প্রতিসরাঙ্কের অন্য কোনো মাধ্যমে যদি প্রতিসৃত হয়, সংকট কোণের মানটা দুক্ষেত্রে কিন্তু বদলে বদলে যাবে। এখন এসো, যে আলোকরশ্মি নির্দিষ্ট বর্ণের অবশ্যই, সেই আলোকরশ্মি যখন দ্বিতীয় কোনো মাধ্যমে প্রতিসৃত হবে, অর্থাৎ ঘন থেকে লঘুতে যখন প্রতিসৃত হবে, সেই আপতন কোণ যদি মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তাহলে আপতিত আলোকরশ্মির সমস্ত অংশটাই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় প্রথম মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যমে ফিরে আসবে। আরো একবার বলছি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হবার সময় নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ঘন মাধ্যমে আপতন কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোণের থেকে বেশি হলে আপতিত আলোকরশ্মির সম্পূর্ণ অংশটাই মাধ্যম দ্বয়ের বিভেদ তল থেকে পুনরায় প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। ঘটনাটিকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পূর্ণ কথাটা বলার অর্থ আপতিত আলোকরশ্মির সবটুকুই প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই কারণে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমরা যে প্রতিবিম্ব গঠন হয় তখন সেগুলোকে খুব বেশি চকচকে দেখি। মনে রাখবে, এমনি প্রতিফলনে আপতিত আলোর সবটুকু প্রতিফলিত হয় না। তুমি যদি ভেবে থাকো তোমার বাড়ির আয়নাতে যে আলো ফেলবে প্রতিফলিত আলোর তাতে বুঝি সবটুকু প্রতিফলিত হয়, তা কিন্তু মোটেই না। কেবলমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আপতিত আলোর প্রায় 99%-এরও বেশি প্রতিফলিত হয়।
এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে উচ্চ মাধ্যমিকে একটা অতি গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হলো প্রতিসরাঙ্ক আর সংকট কোণ, এই দুইয়ের মধ্যে সম্পর্ক। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হচ্ছে বি থেকে এ তে, কিন্তু আমরা প্রতিসরাঙ্ক সর্বদা লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের নির্ণয় করে থাকি। তাহলে দেখো এ মিউ বি, এটা সমান মিউ ধরেছি, কিন্তু বাস্তবে তো আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে আমাকে প্রতিসরাঙ্ক নিতে হবে বি মিউ এ। তাহলে বি মিউ এ এটা সমান কি সাইন আই, আই মানে এখানে থিটা সি বাই সাইন আর। তাহলে আই এর জায়গায় এবার বি মিউ এর জায়গায় কি বসিয়েছি দেখো, উল্টে দিয়েছি, 1/a মিউ বি। এই সম্পর্ক তো আগে দেখেছো, 1/a মিউ বি সমান সাইন থিটা সি, আই এর জায়গায় থিটা সি আর এর জায়গায় 90 ডিগ্রি, সমান আমরা কি পেলাম 1/μ ইজিক্যাল টু সাইন থিটা সি ইজিক্যাল টু সাইন ইনভার্স 1/μ। এই সম্পর্কটা বহুবার পড়েছে। তুমি এই সঙ্গের ছবিটা আর প্লাস মিউ ও থিটা সি এর যে সম্পর্কটা আমি করে দেখিয়েছি এইটা একসাথে রাখবে। পরীক্ষায় পড়েছে আগে 2 নম্বর দিত, এখন সেটা 1 নম্বর দেয়, তাহলে এই অংশটা মাথায় রাখবে। এবার এদের প্রয়োগ বহু আছে, জানি না একটা ভিডিওয়ে সম্পূর্ণ করতে পারবো কিনা। খেয়াল করে দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কচু পাতার উপর পড়া এই জলটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখবার চেষ্টা করছি তলার ঠিক অংশটা কেমন চকচকে লাগছে। লক্ষ্য করে দেখো, ওপর থেকে দেখলে একরকম, পাশ থেকে দেখলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এসো, আমরা দেখেছি পদ্ম পাতা কচু পাতায় জল পড়লে তার তলদেশটা চকচকে লাগে। কেন লাগে দেখো, আলোকরশ্মি যখন পদ্ম পাতা অথবা কচু পাতায় কোনো জলের ফোঁটা পড়ে তাতে কিভাবে সেখান থেকে প্রতিফলিত হয় লক্ষ্য করো। জলের সংকট কোণ মোটামুটি 48.5 ডিগ্রি। এখন দেখো কচু পাতা বা পদ্ম পাতায় অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোঁয়া থাকে, রোম থাকে, আর তাদের মধ্যে ফাঁকে আবদ্ধ থাকে বাতাস। যেমন তোমার ব্রাশ, দাঁত মাজার বা টুথব্রাশের যে সরু তন্তুগুলোর মাঝখানে যেমন বাতাস আটকে থাকে, পদ্ম পাতাতেও এরকম খুব সরু সরু রোমের মাঝখানে বাতাস আটকে থাকে। এবার এখানে একটা জলের ফোঁটা পড়লে জল তির্যকভাবে জলের ফোঁটার ভেতরে প্রবেশ করে প্রতিফলিত যখন হতে চায়, জলের ফোঁটার ভেতর থেকে আলো যখন বাতাসে প্রতিসৃত হবার চেষ্টা করে, তখন আপতন কোণটা যদি মাধ্যমদ্বয়ের সংকট কোণের থেকে এই 48.5 ডিগ্রির থেকে বড় হয়, তাহলে তার পূর্ণ প্রতিফলন ঘটে। চোখে এলে আমরা এই তলদেশটাকে চকচকে দেখি। আমি একটা সঙ্গে ভিডিও পাঠিয়েছি, তুমি লক্ষ্য করবে কচু পাতার পড়া জলের ফোঁটা কেমন চকচক করে। হীরের সংকট কোণটা খুব কম, যার ফলে হীরেকে এমনভাবে কেটে শেপ দেওয়া হয়, আর কি কাটাটা হয় এমনভাবে যাতে তার যে কোনো কোণে আলোকরশ্মি ভেতরে ঢুকুক না কেন, ঢুকে যখন অন্য পৃষ্ঠে যদি পড়ে, অর্থাৎ হীরের ভেতর থেকে আলো যখন বাতাসে বের হতে যাবে, সেই হীরের ভেতরে আলোক রশ্মিটা এমন আপতন কোণে পড়বে যে আপতন কোণটা সবসময় 24 ডিগ্রির বেশি হবে। ফলে বারবার প্রতিফলিত হতে হতে শেষে যখন হীরে থেকে আলোক রশ্মি চোখে এসে পড়বে, তখন হীরের ভেতরের তলগুলো খুব চকচকে লাগে। তার মানে হীরের দামের কারণ কিন্তু তার সংকট কোণ। তার মানে যেন ভেবো না কাউকে হীরের টুকরো ছেলে বলা হচ্ছে মানে তার ভেতরের সংকট কোণ বেশি, তেমন নয়, সেখানে ভ্যালুর দিক থেকে বলা হচ্ছে। বেশ, মরুভূমিতে কি হয়, মরুভূমিতে যখন কোনো পথিক গাছের প্রতিবিম্ব দেখে, যেটাকে মরীচিকা বলি, এ ঘটনাটা তুমি কিন্তু গ্রীষ্মকালে বাসে চেপে যদি পিচ রাস্তা দিয়ে যাও, বাসের ড্রাইভারের কাছে যদি বসো এবং বাসের ড্রাইভারের কাছ থেকে যদি সামনের দিকে রাস্তাটাকে দেখো দূরের দিকে, অবশ্যই দিনের বেলায়,
দিনের বেলায় খুব ভালো হয় 10টা 11টা বা 12টার সময়, এই সময় যখন খুব গরম থাকে সেই সময় দূরের দিকে তাকালেও রাস্তাটাকে মনে হবে যেন একটু ভিজে ভিজে টাইপ, এবং মনে হবে যেন ওই রাস্তার ওপর থেকে কোনো জলীয় বাষ্প বা হাই বেরিয়ে আসছে, মানে একটা ধরনের কাঁপা কাঁপা ভাব অনুভূতি তোমার আসবে। রাস্তাটার ওপর থেকে যেন গরম হাওয়া বেরিয়ে আসছে, এরকম একটা মনে হবে। ঠিক এই কারণটা একবার জেনে নাও। সূর্যের আলোয় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ভূপৃষ্ঠ থেকে ত্যাগ করা তাপে উত্তপ্ত হয়। যত উপরের দিকে যাওয়া যায় বাতাসটা তুলনায় শীতল থাকে। তার মানে দিনের বেলায় ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব বাতাসের স্তরগুলো তুলনায় শীতল হয়। তার মানে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস দিনের বেলায় বেশি উত্তপ্ত এবং তুলনায় লঘু মাধ্যম ওপরের স্তরগুলোর তুলনায়। ধরে নাও একটা গাছ আছে, গাছের শীর্ষদেশ থেকে আলোকরশ্মি স্তরগুলো ভেদ করে আসছে, আসার সময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। তার মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে শর্তগুলো দরকার সেই শর্তগুলো পূরণ করছে। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, একটা কথা বলতে একটু ভুলে গেছি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলো কি কি? শর্ত হলো দুটো। এক, আলোকরশ্মি অবশ্যই ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে। দুই, আপতন কোণ, ঘন মাধ্যমের আপতন কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে ঘন মাধ্যমের আপতন কোণটি মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হবে। এগুলো পরীক্ষায় অনেক সময় পরে, একটু বইয়েতেও দেখে রাখবে। বেশ, আলোকরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যখন প্রতিসৃত হবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ক্রমাগত অভিলম্ব থেকে দূরে সরতে সরতে এভাবে আমি অনেকগুলো স্তর দেখাতে পারলে ভালো হতো, যাই হোক আমি দুটো দেখিয়েছি। দেখো, সরতে সরতে একটা সময় আসবে যে আলোকরশ্মি দুটো মাধ্যমের অর্থাৎ দুটো স্তরের মধ্যে যে সংকট কোণ সে তার থেকে বেশি কোণে আপতিত হবে। ফলে ওই স্তর থেকে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তখন আলোকরশ্মি উল্টো পথে লঘু থেকে ঘনতে প্রবেশ করবে, তখন কিন্তু আবার অবিলম্বের দিকে সরে যাবে। এখন এই আলোকরশ্মি যদি দর্শকের চোখে পৌঁছায়, সে আলোকরশ্মির বাঁকা পথ অনুসরণ করবে না, সে দেখবে সোজা। ফলে গাছের শীর্ষদেশ থেকে আসা প্রতিবিম্বটি গাছের তলদেশ থেকে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। আর এই স্তরগুলোর প্রতিসরাঙ্ক অনবরত পরিবর্তনশীল। ফলে এই গাছ থেকে আসা এই সমস্ত আলোকরশ্মিগুলো অনবরত তাদের স্থান পরিবর্তন করতে থাকবে, মানে ক্রমাগত একবার চোখে পড়বে, আর একবার পড়বে না, আবার পড়বে, যার ফলে মনে হবে যেন এই গাছের তলায় গঠিত প্রতিবিম্বটি অনবরত কম্পমান। আর এটা দেখেই পথিক বা দর্শকের মনে হবে গাছের গোড়ায় কোনো জলাশয় আছে। এটাকেই মরীচিকা বলে ভ্রম হয়। এরপর আসছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রয়োগ। পূর্ণ প্রতিফলক প্রিজম মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কি করতে হবে স্যার এখান থেকে? কেবলমাত্র ছবিগুলো। পূর্ণ প্রতিফলক প্রিজম কি না, যার কোণটা 90 ডিগ্রি, 1 নম্বর। 2 নম্বর একটা কথা বলে রাখি, যেটা ওখানে হয়তো বলা হয়নি, কাচের সংকট কোণ 42 ডিগ্রি। কাচের সংকট কোণ 42 ডিগ্রি। পূর্ণ প্রতিফলক প্রিজম, স্যার ছবিটা কি করবেন না, তোমাকে বলবে কিভাবে পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করে 90 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি করবে। দেখো, একটা পূর্ণ প্রতিফলক প্রিজম যার শীর্ষ কোণটা 90 ডিগ্রি এবং এইটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলো তার প্রধান ছেদটা প্রিজমের। একটা আলোকরশ্মি সোজা এই প্রথম পৃষ্ঠে লম্বভাবে আপতিত হয়েছে। প্রিজম তো কোনো রকম লম্বভাবে আপতনের ক্ষেত্রে আলোকরশ্মিটা সোজা প্রিজমে প্রবেশ করে দ্বিতীয় পৃষ্ঠে যেটা পড়েছে আপতন কোণটা, সেটা হয়ে যাবে কত? এই আপতন কোণটা হয়ে যাবে তোমার 45 ডিগ্রি। তাহলে দুই মাধ্যমের সংকট কোণের থেকে এই কোণটা বড়, আপতন কোণটা। এখন আলোকরশ্মি কি চাইছে? প্রিজমের ভেতরের মাধ্যম থেকে বাতাসে যেতে। এখন আপতন কোণটা তো মাধ্যমদ্বয়ের সংকট কোণের থেকে বড়, তাহলে এই আলোকরশ্মি আর প্রতিসৃত হতে পারবে না, বাইরে যেতে পারবে না, তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, সোজা বেরিয়ে আসবে। তাহলে আপতিত আলো আর নির্গত আলো
আপতিত রশ্মি আর নির্গত রশ্মি, এই দুটোর মধ্যে কোনটা হবে 90 ডিগ্রি। একই রকম ভাবে দেখো 180 ডিগ্রির চ্যুতিটা দেখানো হয়েছে। আর স্যার পাশের এটা কি করা হয়েছে? পাশের এটা একটা বস্তুর প্রতিবিম্বটাকে কিভাবে উল্টানো যায় সেটা দেখানো হয়েছে। তোমার বইয়ের ছবি কটা আছে? 3টে ছবি অবশ্যই করবে। এবার এর ব্যবহার কোথায়? এই পূর্ণ প্রতিফলকের প্রিজম দেখো ব্যবহার অনেক জায়গায়, তার মধ্যে আছে বায়োনোকুলার, আর এখানে লিখেছি পেরিস্কোপ। পেরিস্কোপ এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একবার খেয়াল করো। আগেকার দিনের পেরিস্কোপ মানে সামনের কোনো বাধা থাকলে সেই বাধা অতিক্রম করে কিভাবে দেখা যায়। ডুবোজাহাজে তো এটা একটা বিরাট ব্যাপার, কারণ জলের নিচে থাকে জাহাজ, আর ওপরে সমুদ্রের ওপরে জলভাগের ওপরে কি ঘটনা ঘটছে সেটা পর্যবেক্ষণ করবার জন্য এই পেরিস্কোপ যন্ত্রটা ব্যবহার করা হয়। তা যাই হোক, পেরিস্কোপ আমাদের দারহাটা স্কুলেও পেরিস্কোপ আছে, সময় মতো আমি দেখিয়ে দেব। আগে করা হতো কি, এমনি সমতল দর্পণ আয়না ব্যবহার করা হতো। আয়নাগুলো এমনভাবে লাগানো হতো দূর থেকে আগত আলোকরশ্মির এইভাবে প্রতিফলিত হয়ে আসতো, কিন্তু বারবার এই সাধারণ প্রতিফলনের জন্য প্রতিফলিত আলোকরশ্মিটার তীব্রতাটা হ্রাস পেত, কারণ এটা তো আর পূর্ণ প্রতিফলন ঘটতো না, নিয়মিত প্রতিফলন ঘটতো, ফলে গঠিত প্রতিবিম্বটা তুলনায় অস্পষ্ট হতো। কিন্তু যখন এই পূর্ণ প্রতিফলক প্রিজমটা এসে গেল, তখন একটু পরিবর্তন করা হলো। কি করা হলো দেখো, এখানে এই রকম ভাবে এই জায়গায় পূর্ণ প্রতিফলক প্রিজমকে লাগিয়ে দেওয়া হলো। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে আঁকছি, এইভাবে। যার মানে এই যে 90 ডিগ্রি কোণের যে চ্যুতিটা হয়েছে, ঠিক সেই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটানো হতে লাগলো। তার ফলে গঠিত ইমেজটা মানে প্রতিবিম্বটার খুব স্পষ্ট হতে হলো। এটা হলো পেরিস্কোপের কথা। স্যার এখান থেকে পেরিস্কোপের গঠন বা কার্যনীতি কিছু পড়বো কিনা? না, পড়তে হবে না, প্রয়োজন নেই। এরপর সরাসরি চলে আসছি একটা বিশেষ ঘটনায়, খুব ইম্পর্টেন্ট। ধরো জলের গভীরে কোনো মাছ আছে, সে সূর্যোদয় বা সূর্যাস্তকে কেমন ভাবে দেখবে? মনে করো একটা বিরাট বড় দিঘি, সেই দিঘি গভীরে একটা নির্দিষ্ট পি বিন্দুতে একটা মাছ আছে। সূর্যোদয়ের সময় সূর্যের আলো একেবারে মানে জলাশয়ের জল ঘেঁষে এলো, তার মানে আপতন কোণটা 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণের পর কি হবে? সেও তো সংকটকণই ঢুকবে, এসে মাছের চোখে পড়লো। মাছ তো আর এই বাঁকা পথ দেখবে না, সে দেখবে সোজা এই রকম পজিশনে সূর্যকে। সূর্য অস্তের সময়ও ঠিক তাই, সেও দেখবে পশ্চিম দিগন্তে সূর্যকে দেখবে একটু ওপরে। তার মানে মাছের চোখে এই যে থিটাসির মানটা কত? জলের সংকট কোণ ওই মোটামুটি ভাবে 42 ডিগ্রি নয়, এখানে আমরা বলেছিলাম যেটা জলের সংকট কোণের কথা, সম্ভবত বলেছি 48 ডিগ্রি। তার মানে ওই 96 ডিগ্রি কোণের মধ্যে দেখবে। তার মানে একটা শঙ্কুর শীর্ষদেশে চারিদিকে সে বাইরের জগৎকে দেখবে। তার মানে তুমি ভাবছো আমি পাড়ে দাঁড়িয়ে জলের গভীরে থাকা মাছটাকে দেখে মজা নিচ্ছি, আর মাছ কি ভাবছে? আরে মানুষগুলো তো বেজায় মূর্খ, তারা এইখানে ঝুলে আছে শঙ্কুর মতো। অর্থাৎ শঙ্কুর এই পরিধি বরাবর সে বহির্বিশ্বকে দেখবে। আমরা এখন এই যে জলাশয়ের উপরে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রফলটা অর্থাৎ তার ব্যাসার্ধটা দেখব। কিভাবে গণনা করতে হয় সেটা দেখব, তার আগে বলেই রাখি এই যে ছায়া থেকে যে উদাহরণগুলোর কথা বলেছি, সেই উদাহরণগুলো দেখলে তোমার একটু হয়তো সুবিধে হতে পারে। একটা 589 পাতায় আছে, সেগুলো আমি পরে বলে দিচ্ছি। খেয়াল করো, মনে করে নাও জলাশয়ের এ বিন্দুতে একটা মাছ আছে, ডুবুরিও হতে পারে। জল এবং বাতাসের
পৃষ্ঠতল ঘেঁষে মানে বিভেদ তল ঘেঁষে একটা আলোক রশ্মি বি বিন্দুতে পড়লো, সেখান থেকে যখন প্রতিসৃত হবে, তার মানে মাথায় রেখো সংকটকোণে আলোক রশ্মি জল থেকে বাতাসে প্রতিসৃত হতে চাইলে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বাইরে বেরোবে। তাহলে উল্টো পথে যদি আলোক রশ্মি আসে তাহলে ওই সংকটকোণে এসেই মাছের চোখে পড়বে, উল্টো দিক থেকেও তাই। তাহলে এটাও থিটাসি, এটা এই কোণটা যদি থিটাসি হয় তাহলে এটাও থিটাসি হবে। এখন এটা এ থেকে জলের মুক্ত পৃষ্ঠের উপর অঙ্কিত অভিলম্ব। এখন তুমি খেয়াল করো, এই ত্রিভুজটা ধরো ও বি এ, এই ত্রিভুজটার কথা খেয়াল করে দেখো। তার আগে বাতাস সাপেক্ষে জলের সংকটকোণ থিটাসি হলে, বাতাস ও জলের সংকটকোণ থিটাসি হলে আর বাতাস সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মিউ হলে সাইন থিটাসি ইজিক্যাল টু 1 মিউ। এইবার এই সম্পর্কটা থেকে কস থিটাসি অনায়াসে পেয়ে যেতে পারি। স্যার কি দরকার? কারণ ট্যান থিটাসি মানেটা কি না, লম্ব বাই অতিভুজ, তার মানে আর বাই এইচ। তাহলে দেখো আর বাই এইচ থেকে এই সম্পর্কটা পেয়েছি। এটা এমনই ইম্পর্টেন্ট জানো, এটা বহুবার পরীক্ষায় পড়েছে, বহুবার। আর একটা কথা বলে রাখি, এর অঙ্ক আছে অনেক ধরনের। এর অঙ্কগুলো যেতে গেলে কতগুলো বিষয় আমি তোমাকে একটু দেখিয়ে রাখি। যেমন ধরো এই যে কাঠামোটা, তার মানে বলা হচ্ছে একটা পাত্রে জল আছে, তুমি যদি ওপর থেকে দেখো তাহলে এর ক্ষেত্রফলটা কতটুকু হলে এই ডি বিন্দুটাকে দেখতে পাবে না, অর্থাৎ ডি বিন্দুটাকে চাপা দেওয়ার জন্য গোটা পাত্রব্যাপী আমাকে ঢাকা দিতে হবে না, সামান্য অংশটুকু অর্থাৎ এই ক্ষেত্রফলটা ঢাকা দিলেই চলবে, এই ক্ষেত্রফলটা এরকম বের করতে দিতে পারে, একটা বিষয়। 2 নম্বর আরো একটা বিষয় আছে তোমায় বলে রাখি, যেটা আমি বলতে চাইছিলাম, সম্ভবত এখানে যেটা বলা হয়েছে 607 পাতায়, আমি এদের ছবিগুলো তোমাকে তুলে পাঠিয়ে দেব পরে। এই একটা প্রবলেম, এটা একটু ভালো করে দেখে রেখো। এখানে একটা ওই যে স্ল্যাব আছে, স্ল্যাবের এখানে বস্তু আছে আলোক উৎস, এখানে সংকটকোণে পড়েছে, করে একটা আলোক বৃত্ত তৈরি করেছে। হয়তো এই আলোক বৃত্তের ব্যাসার্ধ বা এই জাতীয় বিষয়গুলো জানতে চেয়েছে। এই পার্টিকুলার অঙ্কটাও আমি যদি অনেকের বই থাকলে তো মিটিয়ে গেল, না থাকলে আমি এই ছবি তুলে পাঠিয়ে দেব। এরপর আসছি আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আর একটা প্রয়োগ, আলোকতন্তু। তোমাকে প্রথমে বলে রাখি, আলোকতন্তু থেকে কোন বিষয়গুলো পরীক্ষায় পড়েছে? আলোকতন্তুর গঠন আর ব্যবহার। আলোকতন্তু কি? এই ধরনের তন্তুগুলো, এই ধরনের তন্তুগুলো যেগুলো খুব সরু, যেটা হাই মানে উচ্চ প্রতিসরাঙ্কযুক্ত একটা মিডিয়াম, যার গায়ে থাকে আর একটা কম প্রতিসরাঙ্কের মাধ্যম। এই কম প্রতিসরাঙ্কের মাধ্যমের আবরণটাকে ক্ল্যাডিং বলে, আর ভেতরটাকে কোর। এখানে আলোক রশ্মিকে ফেললে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে আলোক রশ্মিকে বহু দূর পর্যন্ত আমরা বয়ে নিয়ে যেতে পারি কোনো রকমের ক্ষয় ছাড়াই। দেখো এখানে মাঝে আছে উচ্চ প্রতিসরাঙ্কের একটা মিডিয়াম, সেখানে আলোক রশ্মি প্রবেশ করছে, প্রবেশ করার পর উচ্চ প্রতিসরাঙ্ক মানে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রতিসৃত হতে চাইছে। কিন্তু মাধ্যম দ্বয়ের মধ্যে এই যে ঘন মাধ্যমে প্রবিষ্ট আলোক রশ্মির আপতন কোণটা মাধ্যম দ্বয়ের সংকট কোণের থেকে বেশি কোণ হয়, ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে বহু দূর পর্যন্ত আলোক রশ্মি কোনো রকম ক্ষয় ছাড়াই যেতে পারে। এর ব্যবহার কোথায়? যোগাযোগ ব্যবস্থায়। এই অপটিক্যাল ফাইবার বা আলোকতন্তুর ব্যবহারের ফলেই আজকে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এসেছে চিকিৎসা শাস্ত্রে। তুমি একবার খেয়াল করো, ব্লাডলেস অপারেশন মানে পায়ের একটা অংশ কাটছে, সেখানে আলোকতন্তুর মতো অংশগুলো, এই অংশগুলো তার সঙ্গে ক্যামেরা এবং কাঁচি ঢুকিয়ে একদম হার্ট অপারেশন করে বেরিয়ে আসছে কোনো ধরনের রক্তক্ষয় ছাড়াই। এর ব্যবহারটা করবে আমার মতে বলে, এর ব্যবহারগুলো বা এর গঠনগুলো পরীক্ষার জন্য করতে গেলে সাঁতরা থেকে দুয়ারি থেকে করলে ভালো হয়। আর এখানে আমি দিয়েছি কোন কোন উদাহরণগুলো করতে হবে আর সহজ গাণিতিকের অঙ্ক কোনগুলো করতে হবে সেগুলো। এবার একটা কথা বলে রাখি, যেমন এই ধরনের খেলনা, এর একটা ভিডিও আমি দিয়েছি সঙ্গে, তুমি দেখবে। এই ধরনের খেলনায় এখানে ব্যবহার করা হয়েছে এলইডি। এই এলইডি গুলো থেকে বেরোনো আলো এই রকম জায়গায় প্রতিসৃত এই এখানে পড়বে, পড়ার পর
বারে বারে প্রতিফলিত হতে হতে প্রান্তের দিকে এগিয়ে যাবে। এগুলো খেলনা বানানো, কিন্তু এর গঠনগুলো যেরকম ভাবে হতে পারে সেটা বলছি। তাহলে এই পর্যন্ত রইল, অঙ্কগুলো দেখে নেবে। এই ধরনের খেলনা তোমরা প্রায় প্রত্যেকেই দেখেছো। লক্ষ্য করে দেখো ভালো করে গঠনটা, খেয়াল করো। কিছুই নেই, ভেতরে আছে কি কতগুলো এলইডি। এলইডি গুলো জ্বালিয়ে দিয়েছি, লক্ষ্য করে দেখো। এবার এর গঠনটা খেয়াল করো, কি ঘটে তুমি লক্ষ্য করো তো। এর ওপরের অংশটা দিকে তাকাও, দেখো দেখি এই অংশটায় ঠিক কি ঘটছে, দেখতে পাচ্ছ? এর ওপরের বিন্দুগুলোকে তুমি সবুজ দেখছো, আলো আসছে। অথচ দেখো এর গায়ে কোনো আলো নেই, একটু অন্ধকারে নিয়ে আসছে যাতে বুঝতে সুবিধে হয়। অথচ দেখো এর মাথায় বিন্দু বিন্দু আলো। ফাইবার অপটিক্স বা আলোকতন্তু ঠিক এরকম ভাবেই কাজ করে। আলোটা যায় এই ধরনের তন্তুর মধ্যে দিয়ে, আর এই যে মাঝে মাঝে আলোগুলো দেখছো ওগুলো ওইখানটা ঘষে দেওয়া হয়েছে বলে তাই এইরকম জায়গায়। এবার খেয়াল করো মাঝের অংশগুলো, প্রান্তগুলো, কি দেখতে পাচ্ছ? যে বিন্দু বিন্দু আলোর অংশ। আর এগুলো অনেকে মেলা থেকে খেলার সামগ্রী হিসাবে কেনে। খেয়াল করে দেখো যে এর বর্ণগুলো চেঞ্জ হচ্ছে ওই ভিতরের লেডটা চেঞ্জ হচ্ছে বলে। তাহলে ফাইবার অপটিক্স ঠিক এইভাবেই কাজটা করে। কিন্তু মাথায় রাখবে, একটা নির্দিষ্ট ফাইবার অপটিক্সকে যদি দেখো তার গায়ে কোনো আলো নেই, তার গাটা দেখো, আমি যেটা হাতে ধরে আছি খেয়াল করে দেখো, অথচ প্রান্তটা দেখো সে অনবরত পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এটাই হলো ফাইবার অপটিক্সের কাজ। আর অঙ্কগুলো যথাযথ সময় আমায় করে দেবে।